হ্যালো, ওয়েলকাম টু চক্রবর্তীস কম্পিটিটিভ। ওপরের ডায়াগ্রামটার দিকে তাকিয়ে খুব সহজেই বোঝা যাচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি। আমাদের আলোচনার বিষয়বস্তু রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্র। এই রেসপিরেটরি সিস্টেম আলোচনা করতে গিয়ে আজকে আমরা যে বিষয়গুলো একটু দেখে নেব সেগুলো হলো যে ইম্পর্টেন্ট অর্গ্যানস অবশ্যই যেগুলো রেসপিরেটরি সিস্টেমের সাথে যুক্ত, অ্যান্ড দেয়ার ফাংশন এবং তাদের কার্যকলাপ। নেক্সট পয়েন্ট আমরা যেটা নজর রাখব সেটা হলো যে হাউ ডু দে ওয়ার্ক, এরা কিভাবে কাজ করে। এবং আর একটা যেটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা আলোচনা করব আমাদের ভিডিওর শেষে, যে দ্য ট্রান্সপোর্টেশন অফ গ্যাসেস, অর্থাৎ আমাদের হিউম্যান ফিজিওলজির এই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার রেসপিরেটরি সিস্টেম, তার আন্ডারে যে আমরা টপিকটা আলোচনা করছি যে ট্রান্সপোর্টেশন অফ গ্যাসেস, অর্থাৎ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এই দুটো মেনলি এখানে ভূমিকা পালন করতে চলেছে। অর্থাৎ কিভাবে আমাদের শরীরের রক্তে অক্সিজেন প্রবেশ করে এবং কিভাবে কার্বন ডাইঅক্সাইডগুলো শরীর থেকে পুনরায় আবার সেটা আমাদের ফুসফুসের মধ্যে দিয়ে শরীরের বাইরে বেরিয়ে আসে, এই যে প্রসেসটা, এটা নিয়েও আমরা কিন্তু আলোচনা করব। তো শুরু করা যাক একদম আমাদের টপিক নিয়ে আলোচনা, সেটা হলো হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। হ্যালো, ওয়েলকাম টু চক্রবর্তীস কম্পিটিটিভ। ওপরের ডায়াগ্রামটার দিকে তাকিয়ে খুব সহজেই বোঝা যাচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি। আমাদের আলোচনার বিষয়বস্তু রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্র। এই রেসপিরেটরি সিস্টেম আলোচনা করতে গিয়ে আজকে আমরা যে বিষয়গুলো একটু দেখে নেব সেগুলো হলো যে ইম্পর্টেন্ট অর্গ্যানস অবশ্যই যেগুলো রেসপিরেটরি সিস্টেমের সাথে যুক্ত, অ্যান্ড দেয়ার ফাংশন এবং তাদের কার্যকলাপ। নেক্সট পয়েন্ট আমরা যেটা নজর রাখব সেটা হলো যে হাউ ডু দে ওয়ার্ক, এরা কিভাবে কাজ করে। এবং আর একটা যেটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা আলোচনা করব আমাদের ভিডিওর শেষে, যে দ্য ট্রান্সপোর্টেশন অফ গ্যাসেস, অর্থাৎ আমাদের হিউম্যান ফিজিওলজির এই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার রেসপিরেটরি সিস্টেম, তার আন্ডারে যে আমরা টপিকটা আলোচনা করছি যে ট্রান্সপোর্টেশন অফ গ্যাসেস, অর্থাৎ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এই দুটো মেনলি এখানে ভূমিকা পালন করতে চলেছে। অর্থাৎ কিভাবে আমাদের শরীরের রক্তে অক্সিজেন প্রবেশ করে এবং কিভাবে কার্বন ডাইঅক্সাইডগুলো শরীর থেকে পুনরায় আবার সেটা আমাদের ফুসফুসের মধ্যে দিয়ে শরীরের বাইরে বেরিয়ে আসে, এই যে প্রসেসটা, এটা নিয়েও আমরা কিন্তু আলোচনা করব। তো শুরু করা যাক একদম আমাদের টপিক নিয়ে আলোচনা, সেটা হলো হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। হ্যালো গাইজ, আলোচনা শুরু করছি হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। এখন আলোচনার যে বিষয়বস্তু সেটা হলো এই রেসপিরেটরি সিস্টেমের মধ্যে কি কি ইম্পর্টেন্ট পার্টস রয়েছে, কি কি ইম্পর্টেন্ট অর্গ্যানস রয়েছে, সেটা ফার্স্ট আমাদের জেনে নিতে হবে। আর তারপর হলো সেই অর্গ্যানস বা পার্টসগুলোর ফাংশন কি, অর্থাৎ সেগুলো কিভাবে কাজ করে, এটা হলো সেকেন্ড পয়েন্ট যেটা আমাদেরকে আলোচনা করতে হবে। প্রথমেই বলে রাখা প্রয়োজন যে আমাদের যে হিউম্যান বডি সিস্টেম, এটাকে আমাদের স্টাডি ওরিয়েন্টেড কনভেনিয়েন্সের জন্য, অর্থাৎ পড়াশোনার সুবিধের জন্য আমরা এগুলোকে কয়েকটা বিশেষ পার্টে কিন্তু ভাগ করে নিয়েছি। কীরকম বলি ব্যাপারটা, যেমন
আমরা ভাগ করে নিয়েছি ইন দ্যাট সেন্স যে নার্ভাস সিস্টেম, যে যার সাথে আমাদের ব্রেন রিলেটেড, এরপর আমাদের রেসপিরেটরি সিস্টেম অর্থাৎ আমাদের যে শ্বাস প্রশ্বাস, ইনহেলিং এক্সহেলিং যেটা রয়েছে, ব্রিদ ইন ব্রিদ আউট, এই যে প্রসেসটা, অর্থাৎ এই ক্ষেত্রে একটা কথা বলা প্রয়োজন, এই ক্ষেত্রে মেন ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে আমাদের লাংস বা ফুসফুস। ওকে, নেক্সট আমরা সার্কুলেটরি সিস্টেম পেয়ে যাব। সার্কুলেটরি সিস্টেম অর্থাৎ রক্ত সংবহন তন্ত্র। এই রক্ত সংবহন তন্ত্রের মূল যে ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে সেটা হলো আমাদের হার্ট। এবার এরপরে আমাদের রয়েছে এক্সক্রেটরি সিস্টেম, যেখানে কিন্তু মেন রোল প্লে করবে আমাদের কিডনি। এবার এন্ডোক্রাইন সিস্টেম রয়েছে। এছাড়াও যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট সেটা হলো স্কেলেটাল সিস্টেম, অর্থাৎ হিউম্যান স্কেলেটাল সিস্টেম। আমাদের যে বডিতে বিভিন্ন এই যে বোনস রয়েছে, হাড় রয়েছে, ঠিক আছে, কার্টিলেজ রয়েছে, সেইগুলো নিয়ে আলোচনা। কার্টিলেজ কিন্তু আমরা পড়বো আজকের আলোচনাতেও। কার্টিলেজ কথার অর্থ হলো এগুলো এক ধরনের হাড়, তরুণাস্থি, মানে নরম হাড় যাকে বলে। ঠিক আছে, এবার আলোচনাটা আমি একদম পয়েন্টে চলে আসি। আচ্ছা, আমাদের রেসপিরেটরি সিস্টেম আলোচনা করার ক্ষেত্রে আমি কিন্তু ফার্স্ট এই যে তোমাদের সামনে এসে এখন একটু ওভারভিউ দিয়ে থরো ডিসকাশন করছি। এরপর আমি সেকেন্ড ফেজে যেটা ডিসকাস করব সেটা হলো 3D ডায়াগ্রাম দিয়ে আমরা ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করে দেখে নেব। তার আগে আলোচনাটা মন দিয়ে শুনে নাও এবং নোট নিয়ে নাও। সেটা হলো যে এই যে আমরা রেসপিরেটরি সিস্টেম শুরু করলাম, এর মধ্যে ইম্পর্টেন্ট কোন কোন অর্গানগুলো চলে এলো। ফার্স্ট এলো আমাদের নোজ বা নাক। আচ্ছা, নোজের এখানে দেখো দুটো নাসারন্ধ্র রয়েছে, নস্ট্রিল বলে এগুলোকে। আচ্ছা, খুব ভালো করে লক্ষ্য করো যে নাকের ভেতরে কিছু লোম রয়েছে, অর্থাৎ হেয়ার। ওকে, এবং নাকের ভেতরে তুমি যদি হাত দাও দেখবে একটা জ্যালজেলে বা চ্যাটচেটে একটা পদার্থ রয়েছে, যেটাকে ন্যাচারালি আমরা যখন আমাদের খুব হাঁচি কাশি হয় তখন সেটা কিন্তু অনেকটা ঘন হয়ে যায়। তারও একটা বিশেষ কারণ রয়েছে। সমস্ত কটা কারণই কিন্তু খুব সায়েন্টিফিক এবং খুব প্রয়োজনীয়, এটা একটা ব্যাপার। তো এই যে নাকের যে হেয়ার, এটাকে বলছে সিলিয়া। ওকে, আর ভেতরে যে জ্যালজেলে পদার্থ রয়েছে সেটা হলো মিউকাস। এদের কাজটা কি আগে বলে রাখি। বাইরে থেকে ফরেন পার্টিকলস মানে হলো যে সেটা ডাস্ট পার্টিকলস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, সো কল্ড মাইক্রোবস, ডিফারেন্ট কাইন্ড অফ বিভিন্ন রকমের বাজে কোনো এলিমেন্ট যেগুলো অ্যাটমসফিয়ারে রয়েছে, সেগুলো যাতে আমাদের লাংসের সরাসরি চলে যেতে না পারে, সেই জন্য আমাদের শরীর কিন্তু একটা প্রিকশনারি মেজার নিয়ে রেখেছে এই সিলিয়া এবং মিউকাসের মধ্যে দিয়ে। অর্থাৎ যেগুলো মোটামুটি বড় পার্টিকলস সেগুলো কিন্তু আমাদের সিলিয়া বা এই নস্ট্রিলের মধ্যে যে হেয়ারি পোর্শনটা রয়েছে তাতেই আটকে যায়। আর যেগুলো তার থেকেও ছোট, যেগুলো হেয়ার যেগুলোকে আটকাতে পারে না, সেগুলো কিন্তু আরও ভেতরে চলে যায় এবং মিউকাসে গিয়ে সেগুলো আটকে যায়। মিউকাসটা জেলে চ্যাটচেটে পদার্থ, সেটার মধ্যে আটকে যায়। ঠিক আছে, অর্থাৎ এইটা কিন্তু একটা প্রিভেন্টিভ মেজার, যে বাইরে থেকে আমি অ্যাটমসফিয়ার থেকে যে এয়ারটা নিলাম সেটা তো ইট মে বি পলিউটেড, কিন্তু না, সেটা কিন্তু ভেতরে যে এয়ারটা যাবে এটা কিন্তু ফ্রেশ এয়ার যাবে। নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার ওয়ান আমরা ডিসকাস করলাম। পয়েন্ট নাম্বার টু, এই যে নেজাল প্যাসেজ দিয়ে, আমরা অনেক সময় ওরাল প্যাসেজ দিয়েও বাতাস নিই, এবার নেজাল প্যাসেজ দিয়ে যে বাতাসটা আমাদের শরীরে যাচ্ছে, এই বাতাসটা যাচ্ছে কোনটা দিয়ে? একটা কথা খুব ভালো করে ভাবলে বোঝা যাবে যে আমরা যখন খাবার খাই তখন আমাদেরকে খেতে খেতে কথা বলতে মানা করে। এই কারণে বলে যে শ্বাসনালীতে খাবার চলে যেতে পারে। তার মানেটা কি? যে শ্বাসনালী আর খাদ্যনালী তাহলে হিসেব মতো পাশাপাশি অবস্থান করছে। ঠিক আছে, আমি একটুখানি একটা ডায়াগ্রাম এঁকে তোমাদেরকে ব্যাপারটা একটু দেখাতে চাইছি। এই যদি শ্বাসনালী হয়, এটা যদি উইন্ড পাইপ, তাহলে ঠিক তার গা লাগোয়া, অর্থাৎ এই পাশ দিয়ে কিন্তু গেছে ফুড পাইপ। ঠিক আছে, কিন্তু তুমি লক্ষ্য করো এরা যে অরিজিন, মানে এরা যেখান থেকে এসেছে সেটা কিন্তু সেম। অর্থাৎ এই যে মুখগহ্বর, বাতাস প্রবেশ করলো, বাতাস কিন্তু উইন্ড পাইপ দিয়ে আসবে। ঠিক আছে, এবং এই উইন্ড পাইপ দিয়ে বাতাস আসার ক্ষেত্রে
বাতাস কিন্তু উইন্ড পাইপটাকে চুজ করলো। এখানেও একটা সায়েন্টিফিক প্রসেস রয়েছে, সেটা আমরা পরবর্তী কোনো ক্লাসে ডিসকাস করব, যে কিভাবে খাবার ফুড পাইপে চলে যায় আর বাতাসটা আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেটা উইন্ড পাইপে আসে। ঠিক আছে, তবে এটা কিন্তু এখানে কিন্তু একটা 1%ও চান্স থেকে যায় যদি আমরা সেই সময় কথা বলি বা কিছু, মানে উইন্ড পাইপ যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু এই খাবারটা কিন্তু উইন্ড পাইপে চলে আসার একটা প্রবাবিলিটি অনেক সময় থেকে যায়। সেই জন্য উইন্ড পাইপ আর ফুড পাইপ কিন্তু পাশাপাশি অবস্থান করছে। কম্পারেটিভলি উইন্ড পাইপটা সামনের দিকে থাকে, ফুড পাইপটা তার পেছনেই, জাস্ট পেছনেই থাকে। আমরা অবশ্যই 3D ডায়াগ্রামটাগুলো যখন দেখব তখন ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এবার যেটা আলোচনার বিষয় সেটা হলো যে বাতাস প্রবেশ করলো, এই যে অংশটা ফুড পাইপ আর উইন্ড পাইপ কমন পোর্শন সেটাকে বলছে ফ্যারিনেক্স। সেটাকে কি বলছে? ফ্যারিনেক্স। ওকে, সেটাকে বলছে ফ্যারিনেক্স। ওকে, এবং ফ্যারিনেক্সের পরবর্তী অংশে, অর্থাৎ আমরা যদি এবার শুধু উইন্ড পাইপে চলে যাই, ফুড পাইপটা বাদ দিলাম, ফুড পাইপের একটা ভালো সায়েন্টিফিক নেম আছে, টেকনিক্যাল নেম আছে, সেটা হলো এসোফেগাস। ওকে, স্পেলিংটা এরকম, ও ই এস ও পি এইচ এ জি ইউ এস, এসোফেগাস। অনেকে অসোফেগাসও বলে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, ফুড পাইপের টেকনিক্যাল নাম। ওকে, এবার যেটা বলার সেটা হলো যে আমরা যেটা বলছিলাম, তো ফ্যারিনেক্সের পরেই আমরা কিন্তু ভয়েস বক্স, এই যে আমি কথা বলছি, ভয়েস মডিউলেশন হচ্ছে, আমরা ডিফারেন্ট কাইন্ড অফ সাউন্ড প্রডিউস করতে পারছি, এর জন্য যেটা দায়ী সেটা হলো আমাদের ল্যারিনেক্স। সেটার নাম কি? ল্যারিনেক্স। ওকে, তো এই ল্যারিনেক্স এর ওপরে একটা কমন পোর্শন পেয়েছি, ফুড পাইপ এবং উইন্ড পাইপের কমন পোর্শন, সেটা হলো ফ্যারিনেক্স। ল্যারিনেক্স হলো ভয়েস বক্স, এখানে আমাদের ভোকাল কর্ডস রয়েছে। এর পরবর্তী অংশে আমরা যখন আরও নেমে আসবো, এবার বাতাসটা যেটা দিয়ে নামবে, যে উইন্ড পাইপ, বারবার একটা কথা ইউজ করছি, উইন্ড পাইপ। এই উইন্ড পাইপের একটা টেকনিক্যাল নাম আছে, ট্রাকিয়া। আমি পরবর্তী আলোচনার মধ্যে কিন্তু বারবার ট্রাকিয়া কথাটা ব্যবহার করব, উইন্ড পাইপ কথাটা কম ব্যবহার করব। সেই ক্ষেত্রে তোমরা কিন্তু খেয়াল রাখবে যে ট্রাকিয়া মানে হলো উইন্ড পাইপ, যে পাইপটা দিয়ে বাতাসটা যাচ্ছে। পরীক্ষায় জানতে চায় যে উইন্ড পাইপের টেকনিক্যাল বা সায়েন্টিফিক নেমটা কি। ওকে, ট্রাকিয়া, TRACHEA, ট্রাকিয়া। ওকে, সো ট্রাকিয়া আর কিছুই না, উইন্ড পাইপ। আর ফুড পাইপ কি বললাম? এসোফেগাস। ওকে, সো এরপরে প্রসিড করব। এবার এই যে এই হলো আমার ট্রাকিয়া, আমি ধরে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে একটা কাজ করতে পারি, খুব ভালো হয়। আমি ধরে নিলাম যে আমার আমার নিজের পিকচারটাকেই আমি এখানে কাজে লাগাবো। ঠিক আছে, দেখো, সাপোজ আমার এইখান থেকে কি গেছে? উইন্ড পাইপ। এইখানে দেখো, এখানে রয়েছে ল্যারিনেক্স। ওকে, এটা রয়েছে ল্যারিনেক্স, অর্থাৎ এটা ভয়েস বক্স। দেখো, এখান থেকে আমি কথা বলছি, এখান থেকে। ওকে, বায়ুটা এলো ট্রাকিয়ার মধ্যে দিয়ে। এই ট্রাকিয়া কিন্তু গিয়ে পরবর্তীকালে দুটো পার্টে আবার বিভক্ত হবে। এই দুটো পার্টে যে বিভক্ত হবে, এগুলোকে এক একটাকে বলছে ব্রঙ্কাস। এগুলোকে এক একটাকে কি বলছে? ব্রঙ্কাস। দুটোকে একত্রে বলবে ব্রঙ্কি। ওকে, BRONCHI। ওকে, ব্রঙ্কি। কেমন? এই ব্রঙ্কি কিন্তু প্রবেশ করছে কোথায় বলো? আমাদের লাংস বা ফুসফুসে। কোথায় গিয়ে প্রবেশ করছে? লাংস বা ফুসফুসে। কেমন? লাংস বা ফুসফুসে প্রবেশ করছে। এবং একটা জিনিস লক্ষ্য করো, আমি ছবিটা আঁকছি, এখানে তোমার ডিফারেন্ট পার্টে কিন্তু দেখো ব্রাঞ্চ হিসেবে দেখো ব্রাঞ্চে ভেঙে গিয়েছে। তার মানে ট্রাকিয়া এলো, ট্রাকিয়া দুটো পার্টে ডিভাইড হয়ে গেল, দুটো পার্টের ইন্ডিভিজুয়ালকে বলছে ব্রঙ্কাস, প্লুরাল ফর্ম হলো ব্রঙ্কি। এবার এই ব্রঙ্কাসগুলো গিয়ে আবার কিন্তু দেখো গাছের শাখা প্রশাখার মতো ফুসফুসের মধ্যে গিয়ে ভাগ হয়ে গিয়েছে, অর্থাৎ অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়ে এসেছে। সেইগুলো হলো ব্রঙ্কিওলস। কি বলে এগুলোকে?
ব্রঙ্কিওলস, ওকে। এবং এই ব্রঙ্কিওলসের ডগায় আমরা এয়ার স্যাক বা বায়ু প্রকোষ্ঠ দেখতে পাবো, অনেকটা আঙুরের থোকার মতো, কেমন? এবং এগুলো কিন্তু প্রচুর থাকে পরিমাণে। এগুলোকে যদি মানে কেটে ছোট ছোট শীট আকারে বিছিয়ে দেওয়া হয় একসাথে কানেক্ট করে, তো প্রায় নিয়ার অ্যাবাউট একটা টেনিস কোর্টের আকার ধারণ করবে, ওকে। সো এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ফুসফুসের মধ্যে যেটা মেন ইউনিট সেটা হলো এই আঙুরের মতো দেখতে এই অংশগুলো, অর্থাৎ এগুলোর মধ্যে কিন্তু এগুলো বায়ু প্রকোষ্ঠ, এয়ার স্যাক, ওকে, বা এয়ার ব্যাগ, ছোট ছোট। দেখো আমি অনেকটাই ছবিটা কিন্তু এঁকে ফেললাম, দেখো থোকা থোকা হয়ে রয়েছে। কাদের সাথে কানেক্টেড? এটা ব্রঙ্কিওলসের সাথে কানেক্টেড। এই জিনিসটাকে বলছে অ্যালভিওলি, ওকে, ALVEOLI, অ্যালভিওলি, ওকে। সো এবার তাহলে একটা জিনিস ক্লিয়ার যে নাক দিয়ে, দেখো আমি এখানে ছবিতেই দেখাই, এই নোজ দিয়ে তুমি কি নিলে? এয়ার ইনহেল করলে, আবার এই নোজ দিয়েই কিন্তু তুমি এয়ার এক্সহেলও করো, তুমি এক্সহেলও কিন্তু নাক দিয়েই করছো, তাই না? তার মানে আলটিমেটলি এই নাক দিয়ে তুমি এয়ার নিলে এবং সেটা কিন্তু নেজাল প্যাসেজ হয়ে তোমার ট্রাকিয়ার মধ্যে দিয়ে গিয়ে, কিসের মধ্যে দিয়ে গেল বলো? ট্রাকিয়া, অর্থাৎ উইন্ড পাইপের মধ্যে দিয়ে গেল। সেটা গিয়ে দুটো ফুসফুসে প্রবেশ করছে, দুটো ফুসফুসে প্রবেশ করলো কি দিয়ে? ব্রঙ্কি, অর্থাৎ ব্রঙ্কাস দিয়ে। এবং ব্রঙ্কিগুলো সেগুলো কিন্তু আবার ইন্ডিভিজুয়ালি ফুসফুসের মধ্যে যে স্যাকটা রয়েছে, মানে পুরো ফুসফুসটার মধ্যে সেটা গিয়ে ডিফারেন্ট পার্টে ব্রাঞ্চে ভেঙে গেল। সেই এবার ব্রাঞ্চগুলোকে বলছে ব্রঙ্কিওলস। এবং এই ব্রাঞ্চগুলোর সামনে অনেকটা ওই সেই বললাম যে আঙুরের থোকার মতো থোকা থোকা হয়ে থাকে, সেগুলো হলো বায়ু প্রকোষ্ঠ বা এয়ার স্যাক, এইগুলোকে বলছে অ্যালভিওলি। এইবার এই যে ফুসফুসটা, যেটা অ্যালভিওলি এবং টোটাল ব্রঙ্কিওলস পুরোটাকে যে আবরণ করে রেখেছে, যে পাতলা চামড়ার আবরণ, সেই ফুসফুসের আবরণীকে বলা হয় প্লুরা। প্লিউরা, PLURA। পরীক্ষায় জানতে চায় যে ফুসফুসের আবরণীকে কি বলে, এটাকে বলে প্লিউরা, ঠিক আছে? পরীক্ষায় আরো একটা কোয়েশ্চেন করে, হৃৎপিণ্ডের আবরণীকে কি বলে? বলবে কমেন্টে, ওকে। সো যেটা হলো বিষয় সেটা হলো যে আলটিমেটলি আপাতত ওভারঅল ব্যাপারটা বোঝা গিয়েছে, মেকানিজমটা বোঝা গিয়েছে। সো এইবার আলোচনাটা কিন্তু আমরা যেটা করব সেটা 3D ডায়াগ্রামে পুরো আরও ব্যাপারটাকে ভেঙে দেখিয়ে দিই, তাহলে কিন্তু তোমাদের কাছে একদম ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি ব্যাপারটা ভালো বুঝতে পারবে, কেমন? চলো 3D ডায়াগ্রামে ব্যাপারটা দেখা যাক। এই হলো আমাদের একটা 3D ডায়াগ্রাম ফুসফুসের। খুব সহজেই ব্যাপারটা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। আগে আমরা দেখে নিই ফুসফুসের অবস্থানগুলো কীরকম রয়েছে। আমরা এই হলো আমাদের ফুসফুস, ঠিক আছে? চারিদিক থেকে ঘুরে দেখে নাও, দিস ইজ দ্য ব্যাক পোর্শন, এটা পেছন পোর্শনটা, এবং এই যে সামনে, ওকে। আচ্ছা, একটু সাইড করলে একটা জিনিস আমি দেখাতে পারবো। ফার্স্ট অফ অল যেটা আলোচনা করা প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করি। এইটা হলো আমাদের উইন্ড পাইপ বা ট্রাকিয়া। আর এই দেখো ঠিক পেছন দিয়ে আর একটা পাইপ কিন্তু চলে গিয়েছে। এটা আমরা ডাইজেস্টিভ সিস্টেম পড়ার সময়, আমাদের রেসপিরেটরি সিস্টেমের সময় যেমন ট্রাকিয়া কাজ করবে, তেমনি ডাইজেস্টিভ সিস্টেম, যেটা আমরা আগামী ক্লাসে করব, সেটার সময় কিন্তু এই ফুড পাইপ কাজ করবে। এটাকে বলছে এসোফেগাস, ওকে। সো এই ফুড পাইপের আলোচনা আজকে নয়, আজকে আমাদের আলোচনা সীমাবদ্ধ থাকবে ট্রাকিয়া নিয়ে, ওকে। তাহলে এইখানে তোমরা ব্যাক টু ব্যাক দুটো জিনিস কিন্তু লক্ষ্য করে দেখে নিতে পারলে, কেমন? এরপরে আমরা চলে আসব। এবার পিকচারটাকে, ডায়াগ্রামটাকে আমরা ঘুরিয়ে নিচ্ছি। আচ্ছা, একটু ক্লোজ পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে আমি আরও দেখাবো, আমরা আবার একটু পরে পিকচারটাকে ট্রান্সপারেন্ট করে নিয়ে ফুসফুসের মধ্যে কি রয়েছে সেটাও দেখব, কিন্তু এখন আপাতত বাইরের পোর্শনগুলো দেখে নেওয়া যাক। খুব সহজেই আমরা লক্ষ্য করতে পারলাম একটা জিনিস,
যে এই ট্রাকিয়া এসে কিন্তু দেখো দুটো দিকে দুটো পার্টে কিন্তু বিভক্ত হয়ে গিয়েছে, তাই তো? তাহলে এই যে দুটো দিকে দুটো পার্টে সে বিভক্ত হয়ে গেল, সেটা কিন্তু একটা রাইট লাংসে আর একটা লেফট লাংসে প্রবেশ করছে। দিস ইজ রাইট লাং, দিস ইজ লেফট লাং। ওকে, ইন্ডিভিজুয়ালি দে আর নোন অ্যাজ লাং, LUNG, ইন প্লুরাল দে আর লাংস। ওকে, সো এই যে এরা ডিফারেন্টলি দুটো পার্টে ভেঙে গেল ট্রাকিয়া, এই এক একটা পার্ট অর্থাৎ এক একটা ব্রাঞ্চ ব্রঙ্কাস নামে পরিচিত। এটা একটা ব্রঙ্কাস আর এটা একটা ব্রঙ্কাস, ঠিক আছে? এটা ভেতরে প্রবেশ করেছে, কিন্তু ভেতরে গিয়ে তো ব্রাঞ্চে ভেঙে যাবে বিভিন্ন, কেমন? তাহলে ব্রঙ্কাসগুলোকে একসাথে কি বলে? ব্রঙ্কি। কি বলে বলো প্লুরাল? ব্রঙ্কাই। অনেকে উচ্চারণ করবে ব্রঙ্কাই বা ব্রঙ্কি। ওকে, ব্রঙ্কাই, দিস ইজ দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন। সো হ্যাভ ইউ গট দিস? এতদূর অব্দি ক্লিয়ার? সো লেটস বিগিন। এবার আরও একটা আলোচনা আছে আমার এখানে। আচ্ছা, ফুসফুসটার নিচে একটা পোর্শন রয়েছে, দেখো, যেন ফুসফুসটা কিছুর ওপর রাখা রয়েছে। এটা একটা ইম্পর্টেন্ট পোর্শন, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের শরীরের। আমরা যখন হিউম্যান বডির রেসপেক্টে ফুসফুসের অবস্থানটা দেখবো তখন আরো ভালো বুঝতে পারবো এটা অ্যাকচুয়ালি কোথায় রয়েছে। এইটাকে বলছে ডায়াফ্রাম। এটা হলো ডায়াফ্রাম। এই ডায়াফ্রাম কি করে? ডায়াফ্রাম আমাদের ফুসফুসকে ইনহেল বা এক্সহেল করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে, ঠিক আছে? আমরা দেখতে পাবো ডায়াফ্রাম কি করে। ডায়াফ্রাম পরীক্ষায় অনেক সময় একটা প্রশ্ন করে, যখন আমরা ইনহেল করব, বাতাস যখন গ্রহণ করছি, যখন আমরা প্রশ্বাস নিই, তখন এই ডায়াফ্রাম কি হয়? মনে রাখতে হবে ডায়াফ্রাম তখন অনেকটা নিচের দিকে নেমে যায়। হোয়ারঅ্যাজ যখন আমরা এক্সহেল করি অর্থাৎ নিঃশ্বাস ছাড়ি, তখন কিন্তু এই ডায়াফ্রাম অনেকটা ওপর দিকে উঠে আসে, ঠিক আছে? অর্থাৎ ডায়াফ্রাম কিন্তু অনেকটা কাজ হলো পুশ আপ অ্যান্ড ডাউন করানো। ক্লিয়ার? তো এবার আমরা এই ডায়াফ্রামের ব্যাপারটা আর একটা জিনিসও ক্লিয়ার করব। ডায়াফ্রামের নিচের অংশে কিন্তু আমাদের অ্যাবডোমেন, ডায়াফ্রামের নিচের অংশে অ্যাবডোমেন। এই অ্যাবডোমেনের মধ্যে কি কি রয়েছে আমরা ইজিলি জানি, যেমন আমাদের লিভার রয়েছে, স্টমাক রয়েছে, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, আমাদের প্যানক্রিয়াস, কিডনি, ইচ অ্যান্ড এভরিথিং। তার মানে এতগুলো জিনিস ডায়াফ্রামের নিচে রয়েছে, যেগুলো ডাইজেস্টিভ সিস্টেম, এক্সক্রেটরি সিস্টেম। তার মানে ডায়াফ্রামের নিচের দিকে আলোচনা করব ডাইজেস্টিভ সিস্টেম, এক্সক্রেটরি সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম। আর আমরা ওপরে ডায়াফ্রামের ওপরে দেখলাম রেসপিরেটরি সিস্টেম একটা আলোচনা করছি, আর একটাও রয়েছে সার্কুলেটরি সিস্টেম। অর্থাৎ এই ফুসফুসের মাঝখানে, অর্থাৎ আমরা যখন এই ফুসফুসটাকে এনলার্জ করে এই যে মাঝখানের যে ফাঁকা অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই মাঝখানে কিন্তু আমাদের হার্ট থাকে, কেমন? অর্থাৎ এই ফুসফুসের মাঝেই কিন্তু হার্টের অবস্থান। ক্লিয়ার? এই হার্টটা আমরা দেখতে পাবো, সব কিছু দেখে নেব, অর্থাৎ এই মাঝেই থাকে, ফুসফুসের মাঝে। এইবার একটা প্রশ্ন, আশা করি ব্যাপারটা ক্লিয়ার, যে ডায়াফ্রাম জিনিসটা কি হলো তাহলে? ডায়াফ্রাম একটা আমাদের চেস্ট এবং অ্যাবডোমেনের মাঝামাঝি অংশে অবস্থানকারী একটা পাতলা পর্দা, যেটা চেস্ট ক্যাভিটি, একটা ওয়ার্ড ইউজ করলাম, চেস্ট ক্যাভিটি, অর্থাৎ বুকের যে ফাঁকা অংশ, এটাকে বলে টেকনিক্যাল টার্ম থোরাসিক ক্যাভিটি। থোরাসিক ক্যাভিটি, চেস্ট ক্যাভিটি বা থোরাসিক ক্যাভিটি। ওকে, সো এই থোরাসিক ক্যাভিটি এবং অ্যাবডোমেনকে আলাদা করে। হ্যাভ ইউ গট দিস? থোরাসিক ক্যাভিটি কি আরো ভালো করে বুঝবো, কারণ রিব কেজ একটা রয়েছে এর উপর, বুকের খাঁচা হাড় দিয়ে তৈরি, সব কিছু দেখে নেব। হ্যাভ ইউ গট দিস পয়েন্ট? সো লেটস মুভ। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের বুকের খাঁচার ছবি। অর্থাৎ বুকের খাঁচার ছবি খুব সহজেই বোঝা যাচ্ছে কীরকম, আমরা দেখে নিই। আমরা প্রত্যেকটা হাড় যখন পড়বো, হাড়ের নাম, যেমন এই যে মাঝখানে যে হাড়টি তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলছে স্টারনাম। কি বলছে? এই যে মাঝখানের যেই হাড়টি দেখতে পাচ্ছ, এটা হলো স্টারনাম, ঠিক আছে? এটাই দেখো, ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এটা স্টারনাম। ওকে,
সো জাস্ট লাইক দিস, আমরা এই যে এটা কলার বোন, ঠিক আছে, এটা কিন্তু আমাদের লেফট, মানে এই যে পেছনে পাঁজরের হাড়, ওকে। সো দিস ইজ আমাদের স্ক্যাপুলা, ওকে। নেক্সট আমরা এটা লেফটের দেখলাম, এ দেখো রাইট স্ক্যাপুলা, ওকে। এটা কিন্তু দেখো আমাদের হিপ বোন, ওকে, দিস ইজ হিপ বোন, ওকে। সো এগুলো ডিফারেন্ট পার্টস রয়েছে। এই ছবিটা থেকে একটা জিনিস বোঝো, আমি যদি হাড়টাকে এইভাবে দেখাই, এইভাবে টিল্ট করি, দেখো ভেতরে একটা ফাঁকা অংশ রয়েছে। দেখো এই পুরো অংশটা পয়েন্টারের দিকে লক্ষ্য করো, এই পুরো অংশটা কিন্তু ফাঁকা। এই ফাঁকা অংশেই কিন্তু আমাদের ফুসফুস, হার্ট এগুলো রয়েছে। এই রিবকেজ কি করে, এদেরকে প্রোটেকশন দেয়। রিবকেজের কাজ কি? প্রোটেকশন দেওয়া, কেমন? অর্থাৎ আমরা রিবকেজের মধ্যে ফুসফুস পাবো। তাহলে ফুসফুসের অ্যাকচুয়াল অবস্থানটা যদি একটুখানি এখানে এখানে যদি ছবি এঁকে আমরা একটুখানি দেখি, তাহলে ছবি এঁকে দেখলে ব্যাপারটা কীরকম দাঁড়াবে, যে ফুসফুসটা কিন্তু এর মধ্যে অবস্থান করবে, তাই না? লক্ষ্য করো, রিবকেজের মধ্যে, এবং ফুসফুসের গঠনটাও দেখো অনেকটা কিন্তু রিবকেজের সাথে যাতে মানিয়ে নিতে পারে ঠিক সেই রকম। এবং এখানে কিন্তু আমাদের যেরকম ফুসফুস থাকবে সেরকম কিন্তু আমাদের এখানে হৃৎপিণ্ডটাও থাকবে, তাই তো? এখানে হৃৎপিণ্ড এবং ফুসফুস দুটোই রয়েছে এই রিবকেজের মাঝে, প্রোটেক্টেড, ঠিক আছে? ভীষণ ডেলিকেট অংশ, ভীষণ ইম্পর্টেন্ট পোর্শন, সেই জন্য এটা প্রোটেক্টেড রয়েছে। এবং এই ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখা প্রয়োজন, এই রিবকেজটা তাহলে প্রোটেক্টরের ভূমিকা পালন করছে, ওকে। সো এবার একটা প্রশ্ন আমরা যদি বলি, তাহলে লাংস কোথায় থাকে, তাহলে এক কথাই বলবো যে লাংস রিসাইড ইনসাইড রিবকেজ, ইনসাইড রিবকেজ। দেখো এটা অনেকটা খাঁচার মতো না, রিব দিয়ে মনে রাখতে হবে, এদিকে 12টা, এদিকে 12, আর মাঝখানে একটা, ঠিক আছে? টোটাল 13, মানে টোটাল 25, অ্যাকচুয়ালি টোটাল 25, 12 আর 1, টোটাল 25 তোমার বোনস রয়েছে আমাদের এই রিবকেজে, কেমন? তবে এটা কিন্তু ফলস, এটা কিন্তু মনে রাখতে হবে, এই যে নিচের এটা কিন্তু ফলস বোন, হ্যাঁ, এই দুটো ফলস বোন রয়েছে, এটার নামও তাই, ঠিক আছে, দেখাচ্ছি। সো লাংস রিসাইড ইনসাইড রিবকেজ, শুধু কি ইনসাইড রিবকেজ না, একটু আগেই দেখলাম, কমা, অ্যাবাভ ডায়াফ্রাম, এবং অ্যান্ড ইনসাইড, একটা কথা আমাকে বলো, থোরাসিক ক্যাভিটি। তাহলে লাংস কোথায় থাকে? লাংস রিসাইড, লাংস তাহলে কোথায় থাকে দেখলাম, লাংস রিসাইড ইনসাইড রিবকেজ, অ্যাবাভ ডায়াফ্রাম, এবং ইনসাইড থোরাসিক ক্যাভিটি। থোরাসিক ক্যাভিটি কোন অংশটা? রিবকেজ যে ফাঁকা অংশটাকে প্রোটেক্ট করে সেই ফাঁকা অংশকে ক্যাভিটি বলে, এবং তার টেকনিক্যাল টার্ম হলো থোরাসিক ক্যাভিটি। হ্যাভ ইউ গট দিস? আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। বলছিলাম যে এই ফলস বোনটাকে আমি দেখাতে চাইবো, ওকে। দেখো লেখা আছে ফলস, রিব ফলস, ওকে, লেফট, ওকে। সো এটা রিব ফলস রাইট, ওকে। সো দেয়ার ইজ নাথিং টু। সো একবার ফাইনালি দেখে নেওয়া যাক অ্যাকচুয়ালি হিউম্যান বোনসটা অ্যাকচুয়ালি দেখতে কেমন। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি আশা করি। হ্যাভ ইউ গট দিস? সো লেটস প্রসিড, ওকে। এবার আমরা দেখে নেব যে রিবকেজের মধ্যে কিভাবে ফুসফুসটা রয়েছে, মানে রিবকেজ আমরা প্রত্যেকটা পয়েন্ট, একটা জায়গা লক্ষ্য করো, আমি একটু এনলার্জ করছি ছবিটা, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, দুটোর মধ্যে বেসিক পার্থক্য কি? একটা এই সামনেরটাকে আমরা বলেছিলাম যে এটা হলো উইন্ড পাইপ আর এটা হলো ফুড পাইপ, কিন্তু ফুড পাইপের মধ্যে এই যে সাদা সাদা দেখছো একটা রিং, কিছু রিং উইন্ড পাইপে রয়েছে কিন্তু ফুড পাইপে নেই। এইগুলোকে বলে রিং অফ কার্টিলেজ। কি বলে? রিং অফ কার্টিলেজ। আচ্ছা, কার্টিলেজ কথার অর্থ আমি ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে কার্টিলেজ কথার অর্থ হলো তরুণাস্থি, নরম হাড়। যেমন আমাদের কানটা তৈরি হয়েছে, দেখো খুব ভালো করে লক্ষ্য করো, কানটা
বনি বনি স্ট্রাকচার, কিন্তু নরম। আমাদের এই ফিমার বা আমাদের রেডিয়াস আলনার মতো কঠিন হাড় নয়, আমাদের বুকের রিপকেজের মতো শক্ত নয়, মাথার স্কালের মতো শক্ত নয়। এটা কিন্তু খুব নরম হাড় দিয়ে তৈরি। তুমি লক্ষ্য করো তোমার নাকের ডগাটা, এটা কিন্তু খুব নরম হাড় দিয়ে তৈরি, এগুলো কার্টিলেজ দিয়ে তৈরি। কেমন? সো রিং অফ কার্টিলেজ, এই রিং অফ কার্টিলেজ কেন দেখো, খুব ভালো করে বোঝো, একটা করে রিং রয়েছে, খুব ভালো করে মাইনিউটলি ছবিটা দেখলে বুঝতে পারবে। এইবার এই রিংগুলো কেন রয়েছে, এইটা কি করে, যাতে কোনোভাবেই আমাদের, এটা দিয়ে তো এয়ার পাস হয়। আর ধরো যদি কোনো কারণে আমাদের এয়ার পাসিং বন্ধ হয়ে যায় আমাদের শরীরে, আমরা যদি শ্বাস নিতে না পারি, তাহলে তো দম আটকে মারা যাব। অর্থাৎ এটা বেঁচে থাকার জন্য মেন রসদ। আমি দুদিন না খেয়েও থাকতে পারবো, কিন্তু দু মিনিট কিন্তু আমি যদি এয়ার ঠিকঠাক না পাই, আমি মারা যাব। অর্থাৎ এইটা যাতে কোনোভাবে কোল্যাপস না করে যায়, তাহলে রিং অফ কার্টিলেজ কিন্তু একটা ভীষণ বড় রোল প্লে করে। তাহলে রিং অফ কার্টিলেজ অ্যাকচুয়ালি কি করে, জিনিসটা যদি আমি লিখি যে রিং অফ কার্টিলেজ প্রিভেন্ট, লিখে নিতে পারো, রিং অফ কার্টিলেজ পরীক্ষায় দেয়, রিং অফ কার্টিলেজের কাজ কি, তাহলে রিং অফ কার্টিলেজ প্রিভেন্ট, ওকে, প্রিভেন্ট কাকে, ট্রাকিয়াকে। আমি দেখো ট্রাকিয়া লিখলাম, মানে উইন্ড পাইপ, ফ্রম কি থেকে, কোল্যাপসিং, ফ্রম কোল্যাপসিং ইন এনি সিচুয়েশন, তাই না? যে কোনো সিচুয়েশনে এ যাতে কোল্যাপস না করে যায়, সেই জন্য কিন্তু একে কি করে বলো, একে কিন্তু প্রোটেক্ট করে। ঠিক আছে, এই জন্য রিং অফ কার্টিলেজ, তরুণাস্থিটা ওকে কি করেছে, চেপে ধরে রেখেছে, যাতে ও যাতে কোনোভাবে কোল্যাপস না করে যায়, কোনোভাবে চাপে ওটা যাতে বন্ধ হয়ে না যায় কোনোভাবে, কারণ কোনো কিছুর প্রেশারে যাতে ওখানে ওটা বন্ধ না হয়ে যায়, মানে এয়ার যাতে সবসময় স্মুথলি যাওয়া আসা করতে পারে, সেই জন্য ওখানে কি রয়েছে, রিং অফ কার্টিলেজ রয়েছে। ওকে, সো ব্যাপারটা আরো এনলার্জ করে একটুখানি দেখানোর চেষ্টা করছি। লক্ষ্য করো, দেখো খুব কাছ থেকে, ঠিক আছে, রিং অফ কার্টিলেজ, কিন্তু লক্ষ্য করো ফুড পাইপে কিন্তু রিং অফ কার্টিলেজ নাই। ঠিক আছে, রিং অফ কার্টিলেজ কিন্তু রয়েছে আমাদের কোথায়, আমাদের উইন্ড পাইপে। ওকে, সো আমাদের ডিসকাশন এবার কিন্তু আমরা ফুসফুসের ভেতরের অংশগুলো দেখব। কেমন? লক্ষ্য করো, একটা ট্রান্সপারেন্ট পিকচার তোমাদের সামনে কিন্তু চলে এসেছে। এবার কিন্তু এতক্ষণ আমরা প্লিউরা দিয়ে প্রোটেক্টেড ফুসফুস বা লাংসকে দেখেছিলাম। প্লুরা মানে বুঝতেই পারছো, ফুসফুসের আবরণী। তো প্লুরাটাকে আমি ধরলাম যে আমরা প্লুরাটাকে তুলে দিলাম, তাহলে ধরে নিচ্ছি যে ফুসফুসের ভেতরটা আমরা এবার কিন্তু খুব দেখতে পাচ্ছি একদম ক্লিয়ারলি। তাহলে এবার তুমি দেখো, রিং অফ কার্টিলেজ তোমার কাছে একদম ক্লিয়ার, কারণ এসোফেগাসটাও এখন দেখো খুব ট্রান্সপারেন্ট হয়ে আছে। রিং অফ কার্টিলেজ কিন্তু খুব ভালো করে তুমি বুঝতেও পারছো আশা করি। ঠিক আছে, একদম দেখে নাও খুব কাছ থেকে, ক্লোজ পয়েন্ট অফ ভিউ থেকে দেখাচ্ছি, ক্লোজ ভিউ। ওকে, সো এইবার যেটা আমার বলার সেটা হলো যে একটা জিনিস কিন্তু লক্ষ্য করার বিষয়, যে আমাদের ট্রাকিয়া, খুব ভালো করে লক্ষ্য করো, ট্রাকিয়া কিন্তু এদিকে একটা ব্রাঞ্চ, এদিকে একটা ব্রাঞ্চ কিন্তু ফুসফুসের মধ্যে প্রবেশ করে, দেখো গাছের শাখা প্রশাখার মতো শত শত ব্রাঞ্চ তৈরি করেছে, তাই না? এটা কিন্তু লক্ষণীয় বিষয়, প্রত্যেকটার নাম আলাদা করে মনে রাখতে হবে। ব্রঙ্কাস, তাই না? ব্রঙ্কাস কোনটা, এই এটা আবার এটা, এই দুটোকে একত্রে কি বলছিলাম, এই দুটোকে একত্রে আমি কি বলছিলাম, এটাকে বলছিলাম ব্রঙ্কাস, এটাকেও বললাম ব্রঙ্কাস। এটা হলো আমার, এই যে সামনেটা, এটা পেছন দিয়ে দেখাচ্ছি, তো এটা হলো আমার ট্রাকিয়া, তাই না? ট্রাকিয়া। আর এটা হলো, এই যে দুটোকে একসাথে কি বলবো বলো, অর্থাৎ এটাকে প্লাস এটাকে একসাথে বলবো ব্রঙ্কাই, তাই তো? হ্যাঁ, দুটোকে একত্রে কি বলবো, ব্রঙ্কাই। কেমন? আচ্ছা, এবার যেটা দেখার সেটা হলো যে এগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাঞ্চে ভেঙে গেছে। এই যে ডিফারেন্ট ব্রাঞ্চে ভেঙে গেল, ঠিক আছে, এগুলো দেখো বিভিন্ন ব্রাঞ্চে ভেঙে গিয়েছে, তাই না?
এই যে ব্রাঞ্চে, আমরা ব্রাঞ্চগুলোকে দেখতেও পাচ্ছি, এইগুলোকে কিন্তু বলছে ব্রঙ্কিওল, এবং একত্রে যেহেতু অনেক রয়েছে তাই এগুলোকে কি বলবো? ব্রঙ্কি, সিএইচআই ও এল ই এস, ব্রঙ্কিওলস। ওকে, এইবার আমার যেটা বলার, যেটা এই ছবিতে দেওয়া নেই, সেটা হলো ব্রঙ্কিওলসের সামনে এই যে বায়ু প্রকোষ্ঠ, আমি একটু আগে এঁকে দেখিয়েও ছিলাম, এয়ার স্যাক, অ্যাকচুয়ালি এই এয়ার স্যাক দিয়েই ফুসফুসটা ভরা। এগুলোকে শুধু একটা পাতলা আবরণী, যেটা তোমরা দেখতে পাচ্ছ অ্যাপারেন্টলি, সেইটা হলো প্লিউরা। ঠিক আছে, তো এই এয়ার স্যাক যেগুলো আঙুরের মতো থোকা থোকা হয়ে ব্রঙ্কিওলসের ডগায় রয়েছে, মনে রাখতে হবে এগুলোর চারিদিকে ব্লাড ক্যাপিলারি থাকে। হ্যাঁ, তো এই ব্লাড ক্যাপিলারি কি সেটা কিন্তু আমরা যখন ট্রান্সপোর্টেশন অফ গ্যাসেস পড়ব তখন দেখে নেব। ওকে, তো এইগুলো কিন্তু দেখো, আমি অনেকগুলো, আমি মোটামুটি একটা কিন্তু আঙুরের থোকার মতো একটা কিন্তু এয়ার স্যাকের একটা কিন্তু গুচ্ছ তৈরি করলাম। এইগুলো হলো বায়ু প্রকোষ্ঠ, এগুলোকে একত্রে বলে অ্যালভিওলি। এক একটা সিঙ্গুলার, ধরো একটা এয়ার স্যাক, এটা হলো অ্যালভিওলাস, ALVEOLUS, অ্যালভিওলাস, কিন্তু এটা হলো সিঙ্গুলার। ঠিক আছে, এখানেও ইংরেজি। ওকে, তো এটা হলো সিঙ্গুলার। এই অ্যালভিওলাস যেহেতু অনেকগুলো আছে তাই এগুলোকে বলবে অ্যালভিওলি। ঠিক আছে, আশা করি ব্যাপারটা পুরো ক্লিয়ার। এতদূর অবধি পুরো ক্লিয়ার কিনা, কোনো ডাউট আশা করি নেই তোমাদের? ঠিক আছে, সো আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি। ওকে, মিটিয়ে দিলাম। তাহলে ব্যাপারটা এবার ক্লিয়ার। এবার আমরা কি করব, এক এক করে আমরা কিন্তু দেখে নেব। এই দেখো, ফুসফুসটাকে সামনের দিকে করলাম। ঠিক আছে, আচ্ছা, হিউম্যান বডিতে এর পজিশনটা কোথায় সেটা কিন্তু একটু দেখে নেওয়া প্রয়োজন। ঠিক আছে, হিউম্যান বডিতে এর পজিশনটা কোথায়? দেখো দেখো, হিউম্যান বডিতে, একটা হিউম্যান বডিতে এই যে ফুসফুসটা, এর পজিশনটা কোথায় এবার বুঝতে পারছো? এবার পুরো ব্যাপারটা আশা করি কিন্তু তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার। এবার ব্যাপারটা দেখো, একটা জিনিস আমি বলি, এটা অ্যাবডোমেন পোর্শন, এটা হলো অ্যাবডোমেন পোর্শন, আর এই অংশটা হলো আমার চেস্ট পোর্শন, তাই তো? এই ক্যাভিটিটাকেই বলছে থোরাসিক ক্যাভিটি, চেস্ট ক্যাভিটি বা থোরাসিক ক্যাভিটি। ঠিক আছে, তাহলে এই থোরাসিক ক্যাভিটির মধ্যেই দেখো ফুসফুস রয়েছে। হ্যাভ ইউ গট দিস? ওকে, সো আমরা এবার এক এক করে কয়েকটা পোর্শন নিয়ে আসি। আচ্ছা, ফুসফুসটাকে আমরা কিন্তু দেখো নিয়ে চলে এলাম, একদম পজিশন বুঝতে পারছো আশা করি, ব্যাপারটা ক্লিয়ার। এইবার আমরা যদি এখানে বোন নিয়ে আসি, তাহলে দেখো আমাদের বনি স্ট্রাকচারটা কীরকম পাচ্ছি, লক্ষ্য করো বনি স্ট্রাকচারটা কীরকম পাচ্ছি, এটা কিন্তু লক্ষণীয় বিষয়। অর্থাৎ আমাদের ফুসফুসটা কিভাবে বোনের মধ্যে রয়েছে, তাই না? এটা কিন্তু একটা খুব ভীষণ ইম্পর্টেন্ট একটা পোর্শন। দেখো ফুসফুসটা কিভাবে প্রোটেক্টেড রয়েছে বোনের মধ্যে, বুঝতে পেরেছ? দেখো রিব কেজের মধ্যে, ডায়াফ্রামের ওপরে এবং থোরাসিক ক্যাভিটির মধ্যে ফুসফুস রয়েছে, তাই না? ফুসফুস কোথায়? রিব কেজের দ্বারা প্রোটেক্টেড, ডায়াফ্রামের ওপরে এবং আমাদের থোরাসিক ক্যাভিটির মধ্যে। ঠিক আছে, এটা হলো বিষয়, এটা হলো বিষয়। ব্যাপারটা আশা করি পুরোটাই ক্লিয়ার, আমরা পজিশন দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে, সো এবার যেটা বলার সেটা হলো যে এই আমাদের মুখের অবস্থান, অর্থাৎ এখানে আমরা বোনটাকে আউট করে দিচ্ছি। এই হলো আমাদের মুখমণ্ডল। এবার এখান থেকে যেটা আলোচনার বিষয় দেখে নেব, এখানে আমরা দেখতেই পাচ্ছি এটা আমাদের মুখমণ্ডল। এই হলো নেজাল প্যাসেজ, অর্থাৎ এয়ার এলো নেজাল প্যাসেজ দিয়ে, এটা কিন্তু এই আমাদের প্রবেশ করছে এই যে ভোকাল কর্ড, এটা হলো ল্যারিনেক্স। ল্যারিনেক্স আমি একটু আগেই বলেছিলাম। আর এই যে কমন পোর্শনটা, এই জায়গাটায় ফুড পাইপ আর উইন্ড পাইপ আলাদা হয়নি, এটা হলো ফ্যারিনেক্স।
ঠিক আছে, এবং এইবার এটা কিন্তু আমাদের ট্রাকিয়ার মধ্যে দিয়ে এসে এই লাংসে এবং ওই দিকে গিয়ে ওই লাংসে প্রবেশ করবে। ঠিক আছে, দিস ইজ দ্য মেকানিজম। এটা কি? এটা হলো ডায়াফ্রাম। ওকে, এটা হলো ডায়াফ্রাম, খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই প্রসঙ্গে আমার আরও একটা কথা বলার আছে, সেটা হলো দেখে নাও। বিষয়টা বলি। বিষয়টা হলো, আমি বলেছিলাম যে ব্রিথ ইন, ব্রিথ ইন মানে ইনহেল, ইনহেলেশন, এবং ব্রিথ আউট মানে এক্সহেল। ব্রিথ ইন আর ব্রিথ আউট, এই যে জায়গাটা, ব্রিথ ইন আর ব্রিথ আউটের জায়গাটা কিন্তু বলা দরকার। ব্রিথ ইনের সময় কি হচ্ছে, আমরা ধরে নিলাম এটা থোরাসিক ক্যাভিটি। ঠিক আছে, আচ্ছা একটুখানি ছবিটা সরিয়ে আঁকি। এটা হলো থোরাসিক ক্যাভিটি। এই যখন আমরা ব্রিথ ইন করছি, অর্থাৎ আমাদের এয়ার প্রবেশ করছে, এই ফুসফুস কিন্তু সাইজে যাচ্ছে বড় হয়ে, খেয়াল রাখতে হবে। এবং এর যে নিচের ডায়াফ্রামটা আছে সেটা কিন্তু নিচের দিকে মুভ করছে। ব্যাপারটা ক্লিয়ার? এই যে ডায়াফ্রামটা, এটা নিচের দিকে মুভ করছে, এবং এখানে কিন্তু এয়ার যেহেতু ইনহেল হয়েছে, লক্ষ্য করো এয়ার প্রবেশ করেছে, তাই না? অর্থাৎ এ কিন্তু পুরো ব্যাপারটাকে ফুলিয়েছে, মানে ফুসফুসটাকে ফুলিয়েছে, এবং তাতে থোরাসিক ক্যাভিটিও কী হয়েছে, একটু এক্সপ্যান্ড করেছে, তাই না? তাহলে ব্রিথ ইনের সাথে যে ওয়ার্ডটা ভীষণভাবে জড়িত সেটা হলো এক্সপ্যান্ড বা এক্সপ্যানশন। ঠিক আছে, এটা কিন্তু থোরাসিক ক্যাভিটিও কিন্তু বড় হয়, রিপকেজও কিন্তু একটুখানি বড় হয়, যে জন্য বুক ফোলাই, আমরা যখন শ্বাস নিই বুক ফোলাচ্ছি তখন কিন্তু এক্সপ্যান্ড করছে। হোয়ারঅ্যাজ যখন আমরা ব্রিথ আউট করব, সেম জিনিসটাই এই ট্রাকিয়ার মধ্যে দিয়েই বেরোবে, কিন্তু ফুসফুসগুলো কিন্তু তখন কিন্তু ছোট হয়ে যাবে, এবং আমাদের যে থোরাসিক যে ক্যাভিটি, এবং সেই ক্ষেত্রে আমাদের কিন্তু যে ডায়াফ্রাম সেটা কিন্তু ওপরের দিকে উঠে আসবে, ডায়াফ্রাম ওপরের দিকে উঠে আসবে ব্রিথ আউটের সময়, এবং এই ক্ষেত্রে কিন্তু এয়ার প্রেশার আর ফুসফুসের মধ্যে থাকে না, সেই ক্ষেত্রে এয়ার প্রেশার বেরোতে চায়, অর্থাৎ এই যে বাইরে বেরিয়ে আসছে ব্রিথ আউট। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু সংকুচিত হয় বুক, মনে থাকবে এখানে কন্ট্রাকশন, কন্ট্র্যাক্ট, কন্ট্র্যাক্ট বা কন্ট্রাকশন মানে কি, সংকোচন। ওকে, আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। ওকে, সো সো ফাইনালি আমরা একটুখানি ছোট্ট করে জাস্ট একটু রিক্যাপিচুলেট করে নেব। এই হলো আমাদের হিউম্যান বডি, এই আমাদের হিউম্যান বডি। ওকে, ঠিক আছে, এই আমাদের হিউম্যান বডি। এইবার এই হিউম্যান বডিতে আমরা এক এক করে পজিশনগুলো দেখে নেব। যেমন এই যে আমাদের এর মধ্যে কি রয়েছে, একটা বনি স্ট্রাকচার, আমরা বনি স্ট্রাকচারটা দেখতে পেলাম, বনি স্ট্রাকচার দেখতে পাচ্ছি আমরা। ওকে, এই বনি স্ট্রাকচারটা রয়েছে। এবার এই বনি স্ট্রাকচারের মধ্যে রয়েছে ফুসফুস, আমরা দেখতে পাচ্ছি ফুসফুস চলে এসছে, এই যে ফুসফুস। ওকে, আবার এর মাঝখানে হার্টও রয়েছে। আমি একটু এনলার্জ করে ব্যাপারটা দেখাতে চাইবো। বনি স্ট্রাকচারের মাঝেই কিন্তু আমাদের হার্ট রয়েছে, এটা নিয়ে আমরা থরো ডিসকাশন করব আমাদের সার্কুলেটরি সিস্টেমে। ওকে, সো এবার লক্ষণীয় বিষয় যে এই হার্টটাকে ঘিরে রয়েছে ফুসফুস, এবং হার্টও তাহলে থোরাসিক ক্যাভিটিতেই রয়েছে, ফুসফুসও থোরাসিক ক্যাভিটিতে রয়েছে, প্রোটেক্টেড বাই দ্য রিব কেজ, বনি স্ট্রাকচার যেটা রয়েছে। ওকে, অনেক সময় জানতে চাই আমাদের রিব কেজের টোটাল কটা হাড় রয়েছে, মনে রাখবে 12টা, 12টা 24টা প্লাস একটা স্টারনাম, 25টা হাড় রয়েছে। কেমন? এইবার এখান থেকে আমরা যদি আরেকবার দেখে নিই যে মুখের মধ্যে পজিশন, তাহলে টোটালটা এবার আমরা বুঝতে পারছি। দিস ইজ দ্য টোটাল ফিগার
we have got right now. Okay, so this is the total figure we have got right now. Okay, so you can easily understand what I am talking about. Clear? এখানে খুব সুন্দরভাবে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, ইট ইজ মুভিং, এবং এখানে যে ব্রঙ্কিওলসগুলো সেটা দেখো তোমার কিন্তু এটা কিন্তু লেফট, ওকে, লেফট লাংসের ব্রঙ্কিওলসগুলোকে আমি একটু প্রম্পট করে দেখিয়েছি যাতে তোমাদের ব্রাঞ্চেসগুলোকে দেখতে সুবিধে হয়, ঠিক আছে, এবং এটা মুভিং অবস্থায় রেখেছি, তাহলে পুরো ব্যাপারটাই তোমাদের কাছে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, সো একটু স্লো মোশনে দেখতে পাচ্ছ, দিস ইজ মুভিং। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট আমরা যা যা রেসপিরেটরি সিস্টেম নিয়ে আলোচনা করলাম। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ, এবং তোমরা পুরো ব্যাপারটা বুঝতেও পেরেছো। তাহলে আমরা পুরো ব্যাপারটাকে সাম আপ করবো খুব সিম্পল একটা কনসেপ্ট নিয়ে, পুরো ব্যাপারটাকে সাম আপ করবো। এটা ঘুরুক একদিকে, অসুবিধা নেই। সো পুরো ব্যাপারটাকে আমরা সাম আপ করবো কীভাবে, জাস্ট ফাইনালি আমরা দেখতে পেলাম যে ফার্স্ট অফ অল আমরা দেখলাম যে নেজাল প্যাসেজ, যেটা দিয়ে অ্যাটমসফিয়ারিক এয়ার ইনহেল বা এক্সহেল হয়, নেজাল প্যাসেজ ইজ গোয়িং টু প্লে এ ভাইটাল রোল। নেজাল প্যাসেজের মধ্যে আমরা যেটা পেয়েছি সেটা হলো হেয়ার, যেগুলোকে আমি বলেছিলাম সিলিয়া, এবং পেয়েছি মিউকাস। ওকে, আচ্ছা, পয়েন্ট নাম্বার 1, নেজাল প্যাসেজের পর আমরা যেটা পেলাম সেটা হলো ট্রাকিয়া। যে ট্রাকিয়া, অর্থাৎ যে ট্রাকিয়াটা দিয়ে, এই যে ট্রাকিয়া, সো ট্রাকিয়া দিয়ে আমরা কি হলো, আমাদের পুরো এয়ারটা কিন্তু পাস হচ্ছে, ট্রাকিয়া দিয়ে এয়ার পাস হচ্ছে, কোথায়, এয়ার যাচ্ছে ফুসফুসে। নাম্বার 3, ট্রাকিয়ার পর আমরা কিন্তু পেলাম ট্রাকিয়া দুটো পার্টে বিভক্ত হয়ে গেল, তাই না, অর্থাৎ এইগুলোকে বলছে ব্রঙ্কাই। ওকে, ব্রঙ্কাই। এবার এই ব্রঙ্কাই আমরা দেখলাম ফুসফুসের ভেতর গিয়ে সেটা কিন্তু বেশ কিছু পার্টে, মানে একদম ব্রাঞ্চেস অফ এ ট্রিয়ের মতো করে সেগুলোও কিন্তু ডিভাইড হয়ে গেল, এইগুলোকে বলছে ব্রঙ্কিওলস। ওকে, ব্রঙ্কিওলস। এইবার এই ব্রঙ্কিওলসের শুরুতেই আমরা এয়ার স্যাক বা আঙুরের মতো কিছু অংশ, বায়ু প্রকোষ্ঠ পাবো, যে বায়ু প্রকোষ্ঠগুলো কিন্তু একদম একে অপরের সাথে ঘনীভূতভাবে থাকে, এবং এগুলো সংখ্যায় প্রচুর, ল্যাক্স অফ, প্রায় লক্ষাধিক থাকে এগুলো, এবং এইগুলোকে কিন্তু আমাদের বলছে অ্যালভিওলি। ওকে, এই অ্যালভিওলিতেই বাতাস যায় এবং আসে, এবং অ্যালভিওলিতেই কিন্তু এয়ার ট্রান্সপোর্টেশন হয়, গ্যাস ট্রান্সপোর্টেশন হয়। আচ্ছা, গ্যাস ট্রান্সপোর্টেশনের কনসেপ্টটা একটু নেব। গ্যাস ট্রান্সপোর্টেশন বলতে যেটা বোঝায়, আমরা পরবর্তী ভিডিওতে আরও ডিটেলস এই গ্যাস ট্রান্সপোর্টেশনটা নিয়ে একটু আলোচনা করে দেব, সেটা একটুখানি ক্লিয়ার করো। যখন ব্রিথ ইন করছি তখন, অর্থাৎ ফুসফুসে যখন বাতাস যাচ্ছে তখন তাতে অক্সিজেন থাকছে নিয়ার অ্যাবাউট 21%, হোয়ারাজ কার্বন ডাইঅক্সাইড থাকে 0.04%, এবং আদার ওয়াটার ভেপার এবং আদার অন্যান্য এলিমেন্টও থাকে, তবে সেগুলো খুব মানে নামমাত্র। হ্যাভ ইউ গট দিস? কিন্তু যখন ব্রিথ আউট করছি তখন তাতে অক্সিজেনের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে, আমি এটাকে একটু কালার চেঞ্জ করে লিখব। তখন তাতে অক্সিজেনের পরিমাণ দাঁড়াচ্ছে 16%, হোয়ারাজ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেকটা বেড়ে যাচ্ছে 4.04% প্রায়, ঠিক আছে, 4.4%-এর কাছাকাছি, 4.4%। ওকে, সো ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড যে এই যে ব্রিথ ইন করলাম এবং ব্রিথ আউট করলাম, এই যে প্রথমে এয়ার গেল, অক্সিজেন নিলাম শরীরে, এবং শরীরে এই আমার কিন্তু এখানে একটা খুব ভালো টার্ম রয়েছে
অ্যারোবিক রেসপিরেশন, এই অ্যারোবিক রেসপিরেশন এইটা কিন্তু খুব ভাইটাল জিনিস। শরীরে আমাদের শ্বসন ক্রিয়ার ফলে আমাদের শরীরে এনার্জি তৈরি হয়, আমাদের প্রত্যেকটা কোষে কোষে আমাদের কিন্তু অক্সিজেনের সাপ্লাই দরকার পড়ে, এবং এই কোষে কোষে অক্সিজেনকে সাপ্লাই করে আমাদের কিন্তু যেটা যে পিগমেন্টটা দায়ী সেটার খেয়াল রাখতে হবে, সেটার নাম হলো হিমোগ্লোবিন। ঠিক আছে, হিমোগ্লোবিন নামক একটা পিগমেন্ট আমাদের শরীরে অক্সিজেন কিন্তু নিয়ে যায়। ওকে, এবং লোহিত কণিকাও কিন্তু একটা বড় ভূমিকা পালন করে এই ক্ষেত্রে। তো ব্লাডে কিভাবে অক্সিজেন মিশে যায় সেইটা বোঝার জন্য আমাদের যেটা বুঝতে হবে, আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব, বিকজ দিস ভিডিও হ্যাজ বিকাম সো মাচ লঙ্গার। সো একটা ওয়ার্ড আমি বলে রাখছি আপাতত, ডিফিউশন। এই ডিফিউশন সম্পর্কে আমাদেরকে আগে বুঝতে হবে ডিফিউশন কি। ডিফিউশন এক কথাই বলে রাখি, মানে হাই কনসেন্ট্রেশন এরিয়া থেকে লো কনসেন্ট্রেশন এরিয়ার দিকে ছড়িয়ে যাওয়ার যে প্রসেস, যেমন এক এক গ্লাস জলের মধ্যে ধরো 2 ফোঁটা কালি ফেললাম, কালিটা কিন্তু জলের মধ্যে ছড়িয়ে যাবে। এই যে কনসেপ্টটা, এটা হলো ডিফিউশন। এই প্রসেসের মধ্যে দিয়েই ব্লাডের সাথে আমাদের অক্সিজেন মেশে, বা অক্সিজেন থেকে মানে ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইড আবার আমাদের অ্যালভিওলিতে প্রবেশ করে, এবং তার মধ্যে দিয়ে ফুসফুস দিয়ে আমাদের শরীরের বাইরে বেরিয়ে আসে। তো আই হোপ দ্য হোল ম্যাটার ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। আই হ্যাভ ডিসকাসড অ্যাজ ফার অ্যাজ পসিবল, আই ডিসকাসড ইট অ্যাজ প্রপারলি অ্যাজ পসিবল। আমি ব্যাপারটাকে পুরোটাই চেষ্টা করলাম যতটা সম্ভব। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার রেসপিরেটরি সিস্টেম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ শেয়ার ইয়োর কমেন্টস. How did you find this video? How do you like this video? তোমার কেমন লাগলো? এবং আমার সাথে এটাও বলো যে how can I improve such video, or what information should you what information are you looking for actually? তুমি আর কি কি ইনফরমেশন চাইছো, you may share with this. আর একটা কথা যেটা হলো যে please like this video, share this video, as well as subscribe the channel if you like, and hit the bell icon. Thank you for watching this video again. Okay.